গুড মর্নিং আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পামেলা। আমার চ্যানেল গল্পের ডালি বাই পামেলাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গতকাল থেকে আমি পড়ছি গোয়েন্দা গার্গী সমগ্র থেকে নেওয়া একটি উপন্যাস সবুজ দোপাট্টা রহস্য। অথরের নাম শ্রী তপন বন্দ্যোপাধ্যায়। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, এছাড়া শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করে উঠতে পারেননি তারা দয়া করে নতুন গল্প পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এছাড়া কমেন্ট করে জানাবেন কেমন হলো। এর আগে আমি গার্গী যে সমস্ত গল্প উপন্যাস পড়েছি সেইগুলো প্লেলিস্টে অ্যাড করাই আছে এবং প্লেলিস্টের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রইল। তাছাড়া আমার চ্যানেল লিঙ্কও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তাহলে চলুন আর দেরি করব না, আপনাদের নিয়ে যাচ্ছি গল্প পাঠের আসরে। আজকের গল্প হলো সবুজ দোপাট্টা রহস্য, অধ্যায় 7। গলায় সবুজ দোপাট্টা ঝোলানো যুবতীকে সাত সকালে নীল উপাধ্যায়ের ফ্ল্যাটে দেখে কিছু একটা আঁচ করল গার্গী। নীল উপাধ্যায় এবং তার স্ত্রী বর্ণিনী একসঙ্গে খুন হয়েছেন এই খবরটা নিশ্চয়ই তাকে কেউ দিয়েছে ফোন করে। সংবাদটি পেয়ে সে ছুটে গিয়েছে তাদের পাতিপুকুরের ফ্ল্যাটে। যাওয়ার পিছনে নিশ্চয়ই কোনো জরুরি কারণ রয়েছে। সেই কারণগুলোর মধ্যে হয়তো কোনো ক্লু পাওয়া গেলেও যেতে পারে। গার্গী এখন অকুল পাথারে থই খুঁজে পাওয়ার চেষ্টায় নানা দৃষ্টিকোণ থেকে ভাবার চেষ্টা করছে বিষয়টা। নীল উপাধ্যায় জীবন শুরু করেছিলেন একজন ফটোগ্রাফার হিসাবে। তারপর তার মেধা ও বুদ্ধি বলে ডকু ফিল্ম মেকার হয়েছেন। তার এই পেশায় বহু মানুষের সাথে পরিচিতি ঘটে, তাদের সঙ্গে সম্পর্ক তৈরি হয়। সেই সম্পর্কের ভেতরে কখনো আসন্ন হয় জটিলতা। বিষয়টা নিয়ে কিছুক্ষণ ভেবে গার্গী সোনালি চাপাকে বলল, এক কাজ করতো, ফোনে শতদ্রু রায়কে একবার একটু ধরতো। মিনিট খানেকের ভেতরে সোনালি চাপা লাইন দিল গার্গীকে। দিদি, শতদ্রু রায়। গার্গী ফোন কানে দিয়ে বলল, হ্যাঁ মিস্টার রায়, আপনি পাঞ্চালী বসুকে এর আগে কখনো দেখেছেন? শতদ্রু রায় সহজে মনে করতে পারলেন পাঞ্চালী নামে যুবতীর মুখ। তিনি বললেন, না আমি তো দেখিনি ম্যাডাম। হঠাৎ ঘটনাস্থলে এসে পৌঁছালেন, পৌঁছে যেরকম শোকগ্রস্ত মুখে বসলেন সোফায়, আমার দেখে মনে হলো যে তার কাছ থেকে নীল উপাধ্যায় সম্পর্কে কিছু ঘটনা কিন্তু জানা যেতে পারে। হ্যাঁ ম্যাডাম, পাঞ্চালী তো শুনলাম একজন মডেল। হ্যাঁ, সে তো অচ্যুত ভান্ডারী বললেন তখনই, কিন্তু নীল উপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্ক কেমন সেটা কিন্তু জানাটা খুব দরকার। আচ্ছা ম্যাডাম, আপনি কি পাঞ্চালীকে জেরা করতে চাইছেন? হ্যাঁ, কিন্তু মিস্টার রায়, কি উপায় বলুন তো? এটা তো মার্ডার কেস, দেখবেন জিজ্ঞাসাবাদ করব শুনলেই ও গা ঢাকা দিয়ে দেবে। আচ্ছা ম্যাডাম, আপনার কি ধারণা যে পাঞ্চালীকে কিছু জিজ্ঞাসাবাদ করলে নীল উপাধ্যায় সম্পর্কে কোনো তথ্য পাওয়া যাবে? হয়তো নয়, কিন্তু জিজ্ঞাসা করতে ক্ষতিটা কি বলুন? আচ্ছা আপনি এক কাজ করুন তো, আপনি ওর পাত্তা লাগান তো। পাত্তা লাগানো শব্দ দুটো ব্যবহার করলো গার্গী। হয়তো তাতে একটু হালকা হয়ে গেল পরিস্থিতি। শতদ্রু রায় বললেন, আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি চেষ্টা করছি। তবে যার কাছ থেকে পাঞ্চালীর ফোন নাম্বারটা পাওয়া যেত তিনি তো আর নেই। হ্যাঁ জানি, নীল উপাধ্যায়ের কাছে পাওয়া যেত, কিন্তু অন্য কোথাও নিশ্চয়ই পাওয়া যাবে। মডেল যখন, বিজ্ঞাপন জগতের কাউকে যদি ফোন করা যায়। পাবলিক রিলেশন অফিসার হিসাবে শতদ্রু রায় যথেষ্ট দক্ষ। তৎক্ষণাৎ বলে উঠলেন, আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি বিষয়টা দেখছি। শতদ্রু রায়কে একটা কাজে লাগিয়ে দিয়ে গার্গী হঠাৎ সোনালি চাপাকে ডেকে বলল, আচ্ছা দেখ তো সোনালি, এই নম্বরে ফোন করে পলি নামের কেউ রয়েছে কি না? পলি নামটা তো চেনা চেনা মনে হচ্ছে দিদি, বলে সোনালি চাপা মনে করার চেষ্টা করছিল। হ্যাঁ, আমাদের কোম্পানিতে মাস 6 আগে একটা ডকুফিল্ম তৈরি করা হয়েছিল। নীল উপাধ্যায় সেই মডেলকে এনে বলেছিলেন যে একেবারে নতুন মুখ, খুব ভালো কাজ করছে।
একে ইন্ট্রোডিউস করি আপনাদের কোম্পানি প্রোডাক্টের সঙ্গে। সোনালি চাপা মনে করতে পারল পলির কথা। সে বলল, হ্যাঁ হ্যাঁ দিদি, আমার তো মনে পড়েছে, বেশ সুন্দর দেখতে। তা তার মোবাইল নম্বর কোথায় পেলে? আমার ডায়েরিতে লেখা ছিল, তখন মাঝে মধ্যে আমি ফোনও করেছি। সোনালি চাপা অতঃপর জিজ্ঞাসা করে নিল, আচ্ছা দিদি, পলি নামের মডেলটির সাথে কি কথা বলতে হবে? শোন, কথা আমি বলবো, তোর মোবাইল থেকে তুই লাইনটা একটু ধর। আমার মোবাইল থেকে? হ্যাঁ, যাতে না বুঝতে পারে আমার আইডেন্টিটি। সোনালি চাপা বার কয়েক চেষ্টা করলো তার মোবাইল থেকে, তারপর হতাশ হয়ে বলল, না দিদি, প্রতিবারই তো বলছে মোবাইল সুইচড অফ। গার্গী কিছুটা হতাশ হয়ে বলল, সুইচড অফ? হ্যাঁ দিদি। তাহলে কি পরে আবার চেষ্টা করব? হ্যাঁ শোন, প্রতি ঘন্টায় করবি। হয়তো কোনো কারণে মোবাইল অফ করে রেখেছে, একটু পরেই অন করবে। হয়তো ব্যস্ত আছে কাজে, কিংবা হয়তো বাইরে কোথাও গেছে। সেদিন অফিসের কয়েকটা জরুরি কাজে গার্গী ব্যস্ত হয়ে পড়ল। মার্ডার কেসের ব্যাপারে মনিটর করা হয়ে উঠল না সন্ধ্যার আগে পর্যন্ত। সন্ধ্যের সময় ফোন করল সাব ইন্সপেক্টর নির্মোহ চট্টরাজকে। গার্গী তাকে বলল, আচ্ছা মিস্টার চট্টরাজ, পোস্টমর্টেম রিপোর্ট কি হাতে পেলেন? ফোনের ওপাশ থেকে হতাশাজনক উত্তর ভেসে এলো, ওহ ম্যাডাম, কি বলবো, আজকাল মর্গে ডেড বডি ঢুকলে সেটা আর পুলিশের সম্পত্তি থাকে না। যারা ডেড বডি ডিসেক্ট করে তাদের মর্জি অনুযায়ী পোস্টমর্টেম হয়। তাই নাকি? হ্যাঁ, কাল বিকেলে পাওয়া গেলেও যেতে পারে। তাছাড়া শহরে এত আনন্যাচারাল ডেথ হচ্ছে, মর্গে ডাই হয়ে পড়ে থাকে সব ডেড বডিগুলো। গার্গী এত সব তথ্যের কিছু জানে, আবার কিছু জানেও না। আচ্ছা ঠিক আছে মিস্টার চট্টরাজ, যদি রিপোর্ট পান তাহলে আমাকে কাইন্ডলি একটু জানাবেন। হ্যাঁ অবশ্যই ম্যাডাম, জানাবো। আচ্ছা, আপনারা তো একে ওকে জিজ্ঞাসাবাদ করছেন, তো জরুরি কোনো তথ্য কি পেলেন? না ম্যাডাম, এখনও তো ইন্টারোগেশন চলছে। তেমন ইম্পর্টেন্ট ইনফরমেশন পেলে আপনাকে জানাবো। ফোন রেখে গার্গী পুনর্বার মন দিল তার অফিসের কাজে। একই সঙ্গে অফিস ও তদন্তের কাজ করা তার অভ্যেসে দাঁড়িয়ে গেছে। পোস্টমর্টেম রিপোর্ট আসতে কাল বিকেল। রিপোর্টে কিছু অস্বাভাবিক তথ্য পাওয়া গেলেও যেতে পারে। সেই ক্ষেত্রে ঘটনা প্রবাহিত হবে অন্যদিকে, আর না পাওয়া গেলে নতুন করে ভাবতে হবে বিষয়টা। অতএব রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। গার্গী অফিসে তার নৈমিত্তিক কাজে ব্যস্ত হয়ে পড়ল। সন্ধ্যের একটু আগে হঠাৎ শতদ্রু রায় প্রবেশ ঘটল তার অফিস ঘরে। শতদ্রু রায় বলল, ম্যাডাম, পাঞ্চালির হদিশ কিন্তু পেয়েছি। শতদ্রু রায়ের গলায় এমন একটা ভাব ছিল যেন মনে হচ্ছিল যে তিনি রহস্যের অর্ধেক ফয়সালা করে ফেলেছেন। গার্গী অবশ্য কৌতূহলী হলো, বলল, তা কোথায় পেলেন তাকে? ওই তো ম্যাডাম, আনোয়ার শাহ রোডে তার ফ্ল্যাটে। এখন ফ্ল্যাটেই রয়েছে, তবে রাত 8টার পর বেরোবে বলল। কোথায় বেরোবে? গার্গীর ভ্রু কুঞ্চনে ভাঁজ বাড়ল। না ম্যাডাম, সেটা তো জিজ্ঞাসা করিনি। মডেলদের জীবনযাপন কেমন হয় তা তো আর জানি না। রাতে হয়তো কোনো অ্যাসাইনমেন্ট রয়েছে। গার্গী শতদ্রু রায়ের কাছ থেকে ফোন নাম্বারটা নিল। সোনালি চাপাকে আগের মতোই নাম্বারটা দিয়ে বলল, আচ্ছা এক কাজ করতো, লাইনটা একটু ধরতো। হ্যাঁ, ল্যান্ডলাইন থেকে ধর। সন্ধে হয়ে এসেছে। সোনালি চাপা কিছুক্ষণের মধ্যে পেয়ে গেল লাইনটা। গার্গীর টেবিলে চালান করে দিল লাইন। ফিসফিস করে বলল, দিদি, পাঞ্চালি। ফোন ধরে পাঞ্চালির কণ্ঠস্বর খুব সহজ। বলল, হ্যাঁ বলুন, কি বলবেন? গার্গী তার পরিচয় দিয়ে বলল, আমি প্যারাডাইস প্রোডাক্টসের ম্যানেজিং ডিরেক্টর, কিন্তু সেই পরিচয় আমি এখন কথা বলছি না। আমার প্রয়োজনটা অন্য। নীল উপাধ্যায় বিষয়ে কিছু জরুরি কথা ছিল। পাঞ্চালি বোঝার চেষ্টা করছিল গার্গীর সাথে তার কি প্রয়োজন থাকতে পারে। সে বলল, হ্যাঁ বলুন। না, ফোনে তো সে কথা বলা যাবে না। আপনার সঙ্গে আমি একটু মুখোমুখি কথা বলতে চাই। পাঞ্চালির কণ্ঠস্বর একটু ভীত শোনায়। কিন্তু আমি তো এখনই বেরিয়ে যাচ্ছি।
গার্গী একটু থেমে সময় নিয়ে তারপরে বলল, তাহলে কাল সকালে হতে পারে? কাল? কিন্তু আমি তো কাল বাইরে যাচ্ছি। গার্গী উৎকণ্ঠিত হয়ে বলল, বাইরে মানে কলকাতার বাইরে? হ্যাঁ, ফিরতে আমার বেশ কয়েকদিন দেরি হবে। গার্গীর কণ্ঠে হতাশা। বলল, তাহলে আজ কথা বলা যায় না? যদি ধরুন এখনই আপনার কাছে আমি যাই। এখন? না না, আমি তো এখন বেরোচ্ছি। তা আপনার কি দরকার বলুন না। গার্গী তাকে অভয় দিয়ে বলল, না না, তেমন আশঙ্কার কিছু নেই। আপনি তো মিস্টার উপাধ্যায়কে চিনতেন, তার সম্পর্কে আমার কিছু কথা জানার ছিল এবং আপনার সাহায্য যদি পাওয়া যায়। পাঞ্চালি কি ভেবে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে কিন্তু এখনই আপনাকে আসতে হবে। কিন্তু আমার ফ্ল্যাটে সেটা হবে না, সেটা অন্য কোথাও। আমি 8টা পর্যন্ত অ্যাভেলেবল। আচ্ছা ঠিক আছে, এখন তো 6:30 বাজে, আমি এখনই বেরোচ্ছি। আপনি তাহলে রেডি থাকবেন। গার্গী রাসবিহারী মোড় থেকে অদূরে একটা রেস্তোরাঁর লোকেশন জানিয়ে তারপর বলল, আমি 6:45টার মধ্যে ওখানে পৌঁছে যাচ্ছি। 1 কাপ কফি নিয়ে তাহলে বসে কথা বলা যাবে, কি বলেন? ফোন রেখে সোনালি চাপাকে বলল, শোন সোনালি, তোর যাওয়ার কোনো দরকার নেই, আমি ঘণ্টাখানেকের মধ্যে ফিরে আসব। গার্গী গাড়িতে উঠে তখনই বেরিয়ে পড়ল পাঞ্চালি বসুকে ইন্টারোগেট করতে। মনে হলো মেয়েটা ভয় পাচ্ছে কথা বলতে, কিন্তু কেন? অধ্যায় 8। রাসবিহারী মোড়ের অদূরে যে রেস্তোরাঁতে পাঞ্চালি বসুর মুখোমুখি হলো গার্গী, সেটি প্রধান রাস্তায় না হলেও খাদ্য রসিকরা খবর রাখে, ফলে মোটামুটি ভিড়ও হয়। বাইরে তত সুদৃশ্য নয় ঠিকই, কিন্তু অভ্যন্তরে চাকচিক্য রয়েছে। প্রধানত দক্ষিণ ভারতীয় খাবার পরিবেশন করা হয় এই রেস্তোরাঁয়, কিন্তু গার্গীদের আপাতত প্রয়োজন কফি সেবনের, আহার্যের নয়। গার্গী পৌঁছে সরাসরি ভিতরে গিয়ে 2 চেয়ারের একটি ফাঁকা টেবিল পেয়ে গেল। সেখানে বসে মিনিট 5 শীততাপ নিয়ন্ত্রিত আরাম খাওয়ার মধ্যেই পাঞ্চালির প্রবেশ। শ্যামবর্ণ গোল ছাদের মুখ, ঈষৎ পৃথুল শরীর, কপালের ঠিক মাঝখানে একটা বড় আকারের টিপ। সকালে কয়েক মিনিটের জন্য দেখা হয়েছিল অচ্যুত ভান্ডারীর ফ্ল্যাটে। তখন পরনে ছিল লাল টকটকে চুড়িদার, গলায় জড়ানো ছিল সবুজ দোপাট্টা। এখন নীল ফিনফিনে শাড়ি, একই রঙের স্লিভলেস ব্লাউজ। সকালে ততটা খেয়াল করে নি গার্গী। এখন তার মুখাবয়ব পর্যবেক্ষণ করে গার্গীর মনে হলো তাকে কোথাও একটা দেখেছে, কিন্তু কোথায় সেটা স্মরণ করতে পারল না এই মুহূর্তে। তাকে পাঞ্চালিও সকালে কয়েক মুহূর্তের জন্যে দেখেছিল। এখন সেই উজ্জ্বল গম রঙা দোহারা চেহারার বুদ্ধিদীপ্ত মুখটা চিনে নিতে তার ভুল হলো না। গার্গী টেবিলের সামনে উপস্থিত হয়ে টেনে নিল ফাঁকা চেয়ার। স্মার্ট কণ্ঠস্বরে বলল, আমি পাঞ্চালি, আপনি আমাকেই ফোন করেছিলেন। গার্গী তার মুখোমুখি হয়ে হেসে বলল, আপনার ব্যস্ততার মুহূর্তে আমাকে কিন্তু সরি, কিছুটা ভাগ বসাতেই হলো। পাঞ্চালি তার কবজিতে চোখ রেখে বলল, কিন্তু আমাকে 8টার মধ্যেই উঠতে হবে। তা আপনার কি যেন জানার আছে বলছিলেন? সন্ধ্যা অতিক্রান্ত, রেস্তোরাঁয় আলো জ্বলে উঠেছে, কিন্তু সেই আলোয় মেশানো রয়েছে কিছু রহস্যময় অন্ধকার। আলো আঁধারি পরিবেশে রেস্তোরাঁয় খাওয়ার মধ্যে বোধ হয় কিছু এক্সট্রা ভালো লাগা থাকে। তাই এই না আলো না অন্ধকার একটা প্রেক্ষাপট। কফির আদেশ দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতেই হয়, কিন্তু পানীয় তো অছিলা মাত্র, প্রয়োজন কথা বলার। গার্গী সেই কম আলোর মধ্যে খুঁটিয়ে দেখল পাঞ্চালি। সেই কৌতূহল আপাতত মগজের এক কোণে রেখে গার্গী বলল, হাতে বেশি সময় নেই, অতএব কফির অপেক্ষায় কালাতিপাত না করে আমি শুরু করি। আচ্ছা মিসেস বসু? পাঞ্চালি প্রথমেই তার কথায় ছেদ ঘটিয়ে বলল, না না, মিসেস নয়, মিস। আর বসু নয়, বোস। আচ্ছা মিস বোস,
আপনি কলকাতার একজন নামী মডেল, তো আপনাকে বহু বিখ্যাত প্রোডাক্টের বিজ্ঞাপনেই দেখা যায়। তা আপনার সাথে নীলকণ্ঠ উপাধ্যায়ের আলাপ হয়েছিল কিভাবে? গার্গী পাঞ্চালী বোস সম্পর্কে তেমন কিছু না জেনে আন্দাজে ঢিল মারার মতো প্রশংসাসূচক বাক্য উচ্চারণ করল। তাতে পাঞ্চালীর মুখে মৃদু হাসি দেখা দিল। বলল, দেখুন, যারা মডেলিং করে পেশার খাতিরে নীলকণ্ঠ উপাধ্যায়ের মতো বহু ডকু ফিল্ম মেকার বা ফটোগ্রাফারদের সঙ্গে যোগাযোগ রাখতেই হয়। সেইভাবে কোনো একদিন এক পার্টিতে আলাপ হয়েছিল উপাধ্যায়দার সাথে। আপনি নিশ্চয়ই জানেন যে কীরকমভাবে হই হুল্লোড় করতে উনি ভালোবাসতেন। হ্যাঁ, আমি জানি, আমার সঙ্গে সামান্যই আলাপ ছিল, কিন্তু তার মধ্যে ওর যে একটা স্বতঃস্ফূর্ত হাসি আর গমগমে কথা, সেটা এখনও আমার চোখের ওপর ভাসছে। সেটাই তো বলছি আমি আপনাকে, কি অসাধারণ মানুষ ছিলেন উপাধ্যায়দা, তাই না? আমাকে তো উনি প্রথমে একটা বড় চান্স দিয়েছিলেন, সেটাই আমার কেরিয়ারের একটা ব্রেক আপনি বলতে পারেন। তাই নাকি? গার্গী আবার জানতে চাইল, তা সেটা কি অ্যাসাইনমেন্ট ছিল? একটা অ্যাড ফিল্ম, সানরাইজ ডিটারজেন্ট সোপের একটা বিজ্ঞাপন ছিল, হয়তো আপনি দেখেও থাকবেন। গার্গীর এতক্ষণে মনে উদিত হলো কেন পাঞ্চালী বোসের মুখখানা তার চেনা চেনা লাগছিল। সানরাইজ প্রোডাক্টটা সামান্য কিছু বিজ্ঞাপন দিয়েই তুলে নিয়েছিল তাদের কোম্পানি, গার্গীর খুব পরিচিত কোম্পানি হোয়াইট টাইগার, কিন্তু ওরা শুধুমাত্র ডিটারজেন্ট প্রোডাক্ট নিয়েই ব্যবসা করে। প্রোডাক্টটা তুলে নেওয়ার অন্যতম কারণ বিজ্ঞাপনটায় এমন কিছু দৃশ্য ছিল যা গুঁড়ো সাবান বিক্রির পক্ষে সহায়ক নয়। দৃশ্যটা স্মরণে আসতে পাঞ্চালী বোসের মুখখানা আরও একবার নিরীক্ষণ করে নিল গার্গী। ঠিক সেই সময় রেস্তোরাঁর যুবক বেয়ারা দুটো সুদৃশ্য প্লেটের ওপর 2 কাপ গরম কফি যত্ন করে রেখে দিয়ে গেল দুজনের সামনে। রেখে মৃদু কণ্ঠে বলল, ম্যাডাম, আর কিছু নেবেন? না, বলে গার্গী একটি কাপ তুলে নিয়ে অন্য কাপটি হাতে তুলে নিতে বলল পাঞ্চালীকে। নিজের কাপে ছোট্ট একটু চুমুক দিয়ে তারপর আবার বলল, আচ্ছা, তারপর আর কোনো অ্যাডে আপনাকে ব্যবহার করেছেন নীলকণ্ঠবাবু? না, তবে এবার একটা ভালো অ্যাসাইনমেন্ট দেবেন উনি বলছিলেন। গার্গী উদ্গ্রীব হয়ে বলল, তারপর? পাঞ্চালী বোস দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, তারপর আর কি, চ্যাপ্টার ফিনিশ। এইরকম একজন লাইভলি মানুষ, তার বরাতে এইরকম পুরস্কার। গার্গী পুরস্কার শব্দটাকে উচ্চারণ করল মনে মনে, যেন শব্দটার মধ্যে নিহিত রয়েছে এক অদ্ভুত সংকেত। শব্দটা পাঞ্চালীকেও বিব্রত করেছে নিশ্চয়ই, কেননা পর মুহূর্তে সে গার্গীকে বলল, বুঝতেই পারছেন ভিতরে একটা রাগ থই থই করছে, তাই পুরস্কার কথাটা আমি বলে ফেললাম। গার্গী পাঞ্চালীর অভিব্যক্তি নিরীক্ষণ করে বলল, আপনি বলতে চাইছেন নীলকণ্ঠ উপাধ্যায়কে মার্ডার করে কেউ তাকে পুরস্কার দিতে চেয়েছে? হ্যাঁ, আমি সেটাই বলতে চাইছি। যারা অন্যের উপকার করেন তাদের উপর কারো কারো। পাঞ্চালী বোস হঠাৎ থমকে গিয়ে আবার বললেন, আসলে কি জানেন, এই সমস্ত লাইনে পরস্পর পরস্পরকে এতটাই প্রতিদ্বন্দ্বী ভাবে যে যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা কিন্তু ঘটে যেতে পারে। গার্গী বিষয়গুলো জানে না তা নয়, সে নিজেও একটি কোম্পানির এমডি। তাদের জীবনেও সারাক্ষণ প্রবল প্রতিদ্বন্দ্বিতা। গার্গী লক্ষ্য করছিল পাঞ্চালী বোসের মুখভঙ্গিতে বিজবিজ করছে এক পৃথিবী ক্রোধ। সে চাইল তাকে আরও একটু উস্কে দিয়ে কোনো দুর্বল মুহূর্তে তার মুখ দিয়ে কোনো বেফাঁস কথা বার করে দিতে। বলল, আচ্ছা, তাহলে প্রতিদ্বন্দ্বিতা নিশ্চয়ই মডেলদের মধ্যে? মোস্টলি, তবে প্রতিদ্বন্দ্বিতা সর্বস্তরে। উপাধ্যায়দার প্রফেশনে প্রবল আকচি ছিল। একজন যদি কোনো নামী কোম্পানির ক্যালেন্ডার করার অর্ডার পায়, একই পেশার বন্ধুরা আড়ালে বলা বলি করবে, কি করে ম্যানেজ করলি অর্ডারটা। একবারও ভাববে না যে উপাধ্যায়দার প্রফেশনাল স্কিল অন্য অনেকের চেয়ে অনেক বেশি, তাই কোম্পানির হায়ার অথরিটি তাকেই নির্বাচন করেছেন। গার্গী সায় দিল তার কথায়। এক্স্যাক্টলি।
পাঞ্চালীকে তখন কথায় পেয়ে বসেছে। সে আবার বলল, কিন্তু কি বলবো আপনাকে, তারা তো সেটা বুঝবে না, বরং জেলাস হয়ে উঠবে। দেখা হলে হাসি হাসি মুখ, কিন্তু অন্তরালে লুকিয়ে থাকবে তাদের ভেতরে হিংসার একটা উদ্যত ছুরি। রাইট ইউর। কিন্তু তার পরিণামে আমরা হারালাম একজন প্রতিভাবান মানুষকে, তাই না? হ্যাঁ, কি চনমনে ভালো মানুষ ছিলেন উনি, আপনি ভাবুন তো একবার। গার্গী খুঁটিয়ে দেখছিল পাঞ্চালী বোসের রক্তবর্ণ মুখ, বুঝতে চাইছিল সে কি বলতে চাইছে। তারপর গার্গী বলল, হ্যাঁ, সেই কারণেই আমার ভাবতে খুব আশ্চর্য লাগছে যে এই রকম একজন আমুদে মানুষ হঠাৎ করে খুন হয়ে গেলেন। পাঞ্চালী বোস হঠাৎ যেন উত্তেজিত হয়ে উঠল। তার চোখ মুখে মূর্ত হয়ে উঠেছে ক্ষোভ। সে বলল, আসলে আপনি কি জানেন, উনি বড্ড ভালো মানুষ ছিলেন। যাদের ট্যালেন্ট নেই তাদেরও উনি চান্স করে দিতেন। তাতে ওর অ্যাড ফেল করেছে, ম্যানুফ্যাকচারিং কোম্পানির হাই অফিসিয়ালরা বিরক্তি প্রকাশ করেছেন, কিন্তু তাতেও কোনো হেলদোল ওর হয়নি। গার্গে জরিপ করছিল চোখা মুখ চোখের মডেলটিকে, উপলব্ধি করতে চাইছিল পাঞ্চালী বোসের কথাটির কোন পথে চলছে। প্রথমে সে বলছিল একই পেশার মানুষদের কথা, যারা ডকু ফিল্ম করেন, যারা অ্যাড ফিল্ম করেন, ফটোগ্রাফিতে যাদের নামডাক রয়েছে তাদের কথা। এখন বলছে মডেলদের কথা। তার কথার ভিতরে যেন একটা কোনো ক্লুয়ের আভাস। বলল, তার মানে বলতে চাইছেন যে নিম্নমেধার মডেলদের সুযোগ করে দেওয়ার জন্যে নীলকণ্ঠ উপাধ্যায়কে খুন হতে হলো? হ্যাঁ, অবশ্যই তাই। যার যা পাওয়ার কথা নয় তাকে পাইয়ে দিলে তার তো আরও খাই বেড়ে যায়, আর সেই খাই যদি মেটাতে না পারে তবে তার গোসা হবে। গার্গী উপলব্ধি করছিল পাঞ্চালী ক্ষোভের উদ্গীরণের মধ্যে প্রকাশ পেতে চাইছে কোনো একজন মডেলের বিরুদ্ধে ক্ষোভ, কিন্তু কে সেই মডেল? আচ্ছা, আপনি কি বিশেষ করে কারো কোনো কথা বলতে চাইছেন? পাঞ্চালী হঠাৎ যেন সতর্ক হয়ে গেলেন কথা বলতে বলতে। নিজেকে সামলে নিয়ে বললেন, না, আমি তো আর স্পটে ছিলাম না, আমি বিশেষ কারো নাম আমি বলবো না। কিন্তু কারা নীলকণ্ঠ উপাধ্যায়ের কাছাকাছি থাকতে চাইতেন বা তার ফেভার চাইতেন কিন্তু ফেভার পাচ্ছিলেন না, এমন কোনো নাম কি আপনি জানেন? না। এমন কতজনই তো আসে, মানে আসতো ওনার কাছে। কার নাম আমি বলবো বলুন তো? অনেকেই তো ওকে পাগল করে দিত একটা ব্রেক পাওয়ার জন্যে। তবে কেউ কেউ এমন থাকে যে একটা কাজ পাওয়ার জন্যে যে কোনো লেভেলে যেতে প্রস্তুত। সমস্ত কথা আপনাকে বলা যাবে না। দে ক্যান গো টু বেড, দে ক্যান ইভেন মার্ডার। অধ্যায় 9। কলকাতার বিজ্ঞাপন জগতের এক মাঝারি মডেলের সঙ্গে কিছুক্ষণ কথা বলে গার্গী আবিষ্কার করতে চাইল ঠিক কোন পরিপ্রেক্ষিতে মার্ডার হয়ে গেলেন নামী ডকু ফিল্ম মেকার নীলকণ্ঠ উপাধ্যায় এবং তার স্ত্রী। কর্পোরেট পৃথিবীতে এই মুহূর্তে মডেলদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাদের সবাইকে যে সুন্দরী হতে হবে তাও নয়, কিন্তু সব মিলিয়ে তাকে বেশ চটকদার হতে হবে। ক্যামেরার দিকে তাকাতে হবে নিখুঁতভাবে, ত্বক হতে হবে মসৃণ, তাদের মাথার চুল থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত প্রত্যেকটা জায়গায় নজর কাড়া ভাব থাকতে হবে। এই সময় মডেলদের বিষয়ে গার্গী সামান্য কিছু অভিজ্ঞতা হয়েছে গত কয়েক বছরে। তাদের কোম্পানির অ্যাড তৈরির সময় কত মডেল নিজে থেকে তাদের পাবলিক রিলেশনস অফিসার শতদ্রু রায়ের সঙ্গে যোগাযোগ করে। তারপর কায়দা করে যেই মাত্র জেনে ফেলে কোম্পানির এমডি গার্গী চৌধুরী এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকারী, তারপর শতদ্রু রায়কে ছেড়ে ধরে গার্গীকে। গার্গীর মোবাইল নাম্বার পর্যন্ত জোগাড় করে তাকে ফোন করতে শুরু করে। কিন্তু গার্গী নিজে একজন মহিলা, তাই মডেলরা তার সঙ্গে যোগাযোগ করে অন্য ভঙ্গিমায়। পাঞ্চালীর প্রথম ইঙ্গিতটি উপেক্ষা করে চলে এলো দ্বিতীয় ইঙ্গিতে। তার মানে আপনি বলতে চাইছেন যে কোনো মডেল কাজ না পেলে তাদের পক্ষে মার্ডার করা সম্ভব? পাঞ্চালী নিজেকে সামলে নিয়ে বলল, ওটা আমি একটা কথার কথা বললাম। আসলে প্রফেশনাল জেলাসি কোন পর্যায়ে যেতে পারে সেটার আমি একটা আপনাকে উদাহরণ দিলাম। কিন্তু এই ক্ষেত্রে সত্যি তো মার্ডার হয়েছে, তাও আবার ডবল মার্ডার।
পাঞ্চালি চুপ করে থাকলো। ইতিমধ্যে ঘড়ির কাঁটা 8টার ঘর প্রায় ছুঁই ছুঁই। গার্গী খেয়াল করল পাঞ্চালি কবজির দিকে নজর রেখে চঞ্চল হয়ে উঠল। রাত্রি 8টার সময় তাকে উঠতেই হবে এমন বলেছিল গার্গীকে। এখনও মিনিট 3 বাকি। পাঞ্চালি উঠতে চাইছে, কিন্তু গার্গীকে আরও কয়েকটা পয়েন্ট নোট করে নিতে হবে। সেও ব্যস্ত হয়ে বলল, আচ্ছা মিস বোস, আরও মাত্র 2-3টে প্রশ্ন আছে। পাঞ্চালি আবার ঘড়ির কাঁটায় চোখ রেখে বলল, বলুন। গার্গী নিরিখ করছিল পাঞ্চালির চাল চলন। পাঞ্চালি একটু আগেই বলেছে সে একটা বড় কাজ পেতে চলেছিল, কিন্তু নীলকণ্ঠ খুন হয়ে যাওয়ায় সেই কাজ সে পেল না। কেন পেল না সেটা নিশ্চয়ই বলতে পারবে। কাদের সাথে তার প্রতিযোগিতা চলছিল, হয়তো সে কিছু জানে, কিন্তু কিছু চেপে যেতে চাইছে। রেস্তোরাঁটির আলো আধারী পরিবেশের ভেতরে শ্যামবর্ণ যুবতীর চোখে মুখে ব্যস্ততার প্রতিচ্ছবি। বাধ্য হয়ে অন্য প্রসঙ্গে গার্গী চলে গেল। জিজ্ঞাসা করল, আপনার কোথাও যাওয়ার তাড়া রয়েছে তাই না? হ্যাঁ, আমাকে ঠিক 8:30টার মধ্যেই পৌঁছাতে হবে। এখন আমাকে উঠতে হবে। গার্গীর এই বিষয়ে প্রশ্ন করা উচিত নয়, তবু তদন্তের স্বার্থে একবার তাকে প্রশ্ন করতেই হলো। সে বলল, হ্যাঁ আমি বুঝতে পারছি আপনি খুব বিজি থাকেন, তো আপনি কোথায় চলেছেন এরকম একটা জরুরি শিডিউল মেনে? আমি পার্ক স্ট্রিটে যাব। আপনি নিশ্চয়ই নটি সিটিজেন্স বারের নাম শুনেছেন। গার্গী এমন কোনো বারের নাম শোনেনি, তার পক্ষে না শোনাটাই স্বাভাবিক। তাই এমন করে ঘাড় নাড়ল যার উত্তর হ্যাঁ বা না দুয়ের মাঝামাঝি। মুখে বলল, তাই নাকি? তা ওখানে আপনার কারোর সঙ্গে কি অ্যাপয়েন্টমেন্ট রয়েছে? না না। পাঞ্চালি উঠে পড়ে বলল, আমি ওখানে গান গাই। রোজ 8:30টায় মাইক্রোফোন হাতে আমাকে নিতে হয়, তারপর 12টা 12:30 পর্যন্ত আমাকে গান গাইতে হয়। ও আচ্ছা, তাহলে আপনি একজন গায়িকা? বারে যারা গান গায় তাদের কি গায়িকা বলে গণ্য করা যায়? বরং আপনি বলতে পারেন যে আমি একজন বার সিঙ্গার। পাঞ্চালির গলায় সামান্য শ্লেষ। গার্গী আশ্চর্য হয়ে ভাবছিল, পাঞ্চালি মডেলিংও করে আবার বারে গানও গায়। ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার। ততক্ষণে গার্গীর সময়সীমা অতিক্রান্ত। পাঞ্চালি উঠে দাঁড়িয়ে তার পার্স খুলে টাকা বার করতে চাইছিল বিল মেটানোর জন্যে। গার্গী তাকে নিবৃত্ত করে বলল, না না, আপনি আমার কিন্তু গেস্ট, আমি বিলটা মেটাবো। পাঞ্চালি আরও এক মুহূর্ত অপেক্ষা করতে চাইছিল না, কিন্তু তার বেরোনোর ঠিক আগের মুহূর্তে গার্গী হঠাৎ জানতে চাইল, আচ্ছা মিস বোস, আপনি নিশ্চয়ই কালও গান গাইতে গিয়েছিলেন? কাল? আচ্ছা, কাল কি বার ছিল? কাল বৃহস্পতিবার ছিল। আচ্ছা, থার্সডে? না, সপ্তাহের ওই একটা দিন আমার ছুটি। থার্সডে ড্রাইডে কি না? তাহলে আপনি কাল সন্ধ্যায় কি করলেন? পাঞ্চালি হঠাৎ ইতস্তত করল এক মুহূর্ত, তারপর বলল, আসলে কাল আমি ফ্ল্যাটেই ছিলাম, আমি কোথাও বেরোইনি। বলেই পাঞ্চালি পার্স বন্ধ করে শুধু আসছিটুকু বলে দ্রুত বেরিয়ে গেল রেস্তোরাঁর সুইং দরজা খুলে। নীল আঁচল উড়িয়ে তার ছুটে বেরিয়ে যাওয়ার ভঙ্গি কৌতূহলী চোখে নিরীক্ষণ করছিল গার্গী। একই সঙ্গে মডেল এবং বার সিঙ্গার, 2 in 1, এই উপমাটি গার্গীর মনে পড়ছিল পাঞ্চালি বোস নামে এই মডেলটির গুণাবলী অবগত হয়ে। পাঞ্চালি চলে যাওয়ার পর গার্গীও বিল মিটিয়ে চলে এলো রেস্তোরাঁর বাইরে। রাত্রি 8টার সময় এই এলাকায় এক আশ্চর্য ঝলমলে রূপ। উত্তর কলকাতার তুলনায় দক্ষিণ কলকাতার গলিগুলো বেশ প্রশস্ত এবং ঝকঝকে। গলি থেকে বেরিয়ে বড় রাস্তায় আস্তে আস্তে গার্গীর খেয়াল হলো পাঞ্চালি বোসের বায়োডেটার তেমন কিছুই জানা হলো না এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে। নিজেকে আশ্বস্ত করল এই ভেবে যে পাঞ্চালির সঙ্গে আরও অনেকবার তাকে কথা বলতে হবে। গাড়িতে উঠে গার্গী হু হু করে ফিরে এলো তার কসবার ফ্ল্যাটে। সারাটা রাস্তা তার মগজে হাজারো চিন্তার ভিড়।
নীলকণ্ঠ উপাধ্যায়ের খুনের কিনারা করতে সে প্রথমেই যে চরিত্রটি বেছে নিয়েছে সেটি খুবই গুরুত্বপূর্ণ চরিত্র। একটু খোঁচা দিতেই তার কাছ থেকে জলপ্রপাতের মতো যে সমস্ত তথ্য বেরিয়ে এলো সেটা সম্ভবত তদন্তের কাজে ব্যবহার করা যাবে। সায়ন তার কিছু আগেই ফিরে এসেছে অফিস থেকে। তার কপালে সারাক্ষণই কিছু চিন্তার ভাঁজ থাকে। আজও সারা কপাল জুড়ে অজস্র চিন্তার আঁকিবুকি। গার্গী তার চিন্তার জটা জাল ছিঁড়ে পৌঁছাতে চাইছিল সায়নের মনের ভিতর। জিজ্ঞাসা করল, কি ব্যাপার, অফিসে কোনো সমস্যা হয়নি তো? সায়নও বেরিয়ে এলো তার চিন্তার জগৎ থেকে। বলল, না না, সমস্যা তো এখন তোমার। তা অফিস থেকে হঠাৎ বেরিয়ে গিয়েছিলে শুনলাম, কোনো ব্রেক থ্রু করতে পারলে? গার্গী অমনি তার ফেলে আসা চিন্তা জালে প্রবেশ করল। বলল, বুঝলে, সন্ধ্যাবেলা একজন মডেলের সাথে কাটিয়ে এলাম। সায়ন বিস্মিত হয়ে বলল, মডেল? কোথাকার মডেল? মানে বিজ্ঞাপন জগতে যারা পোজ দেয়, এরকম একজন মডেল হলো পাঞ্চালি বোস। নীল উপাধ্যায়ের সঙ্গে ইন্টিমেসি ছিল। তাকে ইন্টারোগেট করছিলাম এক রেস্তোরাঁয় কফির টেবিলে বসে। তাই নাকি? তারপর? তা কীরকম ইন্টিমেসি? না, কথা বলে যেটা আমার মনে হলো তেমন কিছু নয়। তিনি অনেক মডেলদের একজন, তবে ইনি কিছু জানলেও জানতে পারেন। এখনই ঠিক ক্লু খুঁজে পাওয়া গেল না, সামান্য কিছু আভাস পাওয়া গেল এই মাত্র। তবে একটা কথা শুনে কিন্তু আমার মনে ভারী খটকা লেগে গেছে। সায়ন উৎকর্ণ হয়ে বলল, কি কথা? পাঞ্চালি বোসকে কাল সন্ধে বারে গান গাইতে যেতে হয়নি। কাল উনি ফ্রি ছিলেন। সায়ন তার কথায় কিছু খুঁজে পেল না, তাই সে জিজ্ঞাসা করল, তার মানে এতে কি প্রমাণিত হয়? কাল সন্ধে নীল উপাধ্যায় খুন হয়েছেন, আর সেই সন্ধে পাঞ্চালি বোস নিজের ফ্ল্যাটে কাটিয়েছেন। এ ব্যাপারটা কেমন একটা ধন্দ লাগছে না? সায়ন বলল, তুমি গোয়েন্দাগিরি করছো, তোমার খটকা লাগে মানে তো নিশ্চয়ই কোনো কুজ্ঝটিকা রয়েছে। কাল সন্ধে পাঞ্চালি বোস কোথায় ছিলেন সেটা জানা কিন্তু খুব জরুরি ব্যাপার। সায়ন কিছুক্ষণ এক অদেখা মডেলের কথা ভেবে কালক্ষয় করে বলল, তোমার এখন সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে পোস্টমর্টেম রিপোর্টের। কিভাবে তারা খুন হলেন সেটা যদি জানতে পারো তাহলে বিষয়টা কিন্তু পরিষ্কার হবে। গার্গী হেসে উঠে বলল, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। একটু আগে গার্গী বেশ অস্থির বোধ করছিল পাঞ্চালি বোসকে ঠিকঠাক ইন্টারোগেট করার সময় পায়নি বলে। কিন্তু সায়নের কথা শুনে সে অধিকতর চঞ্চল হয়ে উঠল। কেন পোস্টমর্টেম রিপোর্ট পেতে এত দেরি হচ্ছে? সেই রাত্রি বেশ না ঘুম না জাগরণে তার কাটল। পরদিন সকালে উঠে চায়ের কাপে চুমুক দিয়েছে কি দেয়নি, অমনি বেজে উঠল মোবাইলের রিংটোন। স্ক্রিনে শতদ্রু রায়ের নাম ভেসে উঠতে গার্গী সুইচ অন করল। তারপর বলল, হ্যাঁ বলুন মিস্টার রায়। কাল রাতে নাকি পমপম খুব ছটফট করেছে, ঘুমের ঘোরেও ও খুব ভুল বকেছে। তাই নাকি? তা কাল কোথায় শুয়েছিল পমপম? ওর এক কাকা এসেছেন ধানবাদ থেকে, ওর নিজের ঘরেই ও শুয়েছিল রাত্রিবেলা। আচ্ছা, তো তারপর এখন কেমন আছে? সকাল থেকে নাকি বারবার বলছে যে যা হওয়ার ছিল সেটাই হয়েছে, অপরাধ করলে শাস্তি তো পেতেই হবে। গার্গীর হাতে ধরা রইল চায়ের কাপ। বলল, তা আর কিছু বলেছে? বোধহয় ওকে জেরা করলে অনেক কিছুই জানা যাবে ম্যাডাম। আপনি কি একবার আসতে পারবেন? অধ্যায় 10। মাত্র পরশুদিন রাত্রি দ্বিতীয় প্রহরে খুন হয়েছে নীলকণ্ঠ উপাধ্যায় এবং তার স্ত্রী। অথচ আজ সকালে গার্গীর মনে হচ্ছে ঘটনাটা অনেক পুরনো। এতদিনে রহস্যের কোনো ব্রেক থ্রু করা গেল না। পাবলিক রিলেশনস অফিসার শতদ্রু রায়ের ফোন পাওয়ার সাথে সাথেই প্রস্তুত হয়ে নেয় গার্গী। সায়নও তার ফ্যাক্টরিতে যাবে, স্নান সেরে খাওয়ার টেবিলে বসেছে। তাকে বাই জানিয়ে গার্গী বলল, লুনাকে সোনালি চাপা স্কুল বাসে তুলে দেবে, তুমি কিন্তু চিন্তা করো না। লুনা সকালের হেলথ ড্রিঙ্ক এবং বিস্কিট খেয়ে সেই যে সোনালি চাপার ঘরে বই খাতা নিয়ে ঢুকে পড়ে, মা বাবার খোঁজ আর করে না।
সোনালি চাপাই এখন তার ফ্রেন্ড, টিউটর এবং কেয়ারটেকার, এক কথায় সব। তাকে 9টার ভেতরে ভাত খাইয়ে স্কুল বাসে তুলে দিয়ে এসে গার্গীর সাথে একই গাড়িতে রওনা দেয় অফিসের দিকে। আজ গার্গীকে এখনই বেরিয়ে যেতে হচ্ছে বলে সোনালি চাপা লুনাকে বাসে তুলে দিয়ে লুনার সাথে স্কুল বাসে গিয়ে নামবে অফিসের কাছাকাছি জায়গায়। স্কুল বাস থেকে নেমে ডেকার্স লেনে যেতে কিছুটা হাঁটতে হয় সোনালি চাপাকে। স্কুল বাসের সঙ্গে সেই রকমই ব্যবস্থা। গার্গী বেলা 8:45 নাগাদ কসবা থেকে বেরিয়ে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের পথ ধরল পাতিপুকুরে নীলকণ্ঠ উপাধ্যায়ের ফ্ল্যাটে পৌঁছাবে বলে। আজ শনিবার বলে সামান্য ফাঁকা লাগছে বাইপাসের রাস্তা। ড্রাইভার রতন কথা বলে খুব কম। ড্রাইভারের সিটে বসার পর তার হাত এবং পায়ের নিখুঁত কারুকাজ দ্রুত পৌঁছে দেয় গন্তব্যে। সকালের এই জ্যাম সমৃদ্ধ বাইপাস পার হয়ে পাতিপুকুরে পৌঁছাতে আধ ঘন্টাও সময় লাগল না রতনের। বলাকা অ্যাপার্টমেন্ট নামে ফ্ল্যাট বাড়িটার সামনে পৌঁছে গার্গী দেখল পুলিশের একটা গাড়ি অপেক্ষমান। দৃশ্যটা তাকে খুব খুশি করল, যেহেতু পুলিশ অফিসারদের সাথে তার কিছু কথা বলা বিশেষ প্রয়োজন। তারা কোনো নতুন কাহিনী জানতে পারল কিনা সেটা গার্গীর জানতে খুব কৌতূহল হচ্ছিল। ফ্ল্যাট বাড়ির গেটের কাছে কড়া নিরাপত্তা জারি করেছে পুলিশ কর্তৃপক্ষ, কিন্তু কাল গার্গী বহুক্ষণ এই ফ্ল্যাটে কাটিয়েছে। তার পরিচয় ইতিমধ্যে জেনে গেছে গেটের কাছে কর্তব্যরত নিরাপত্তা রক্ষী এবং পুলিশ, তাই ফ্ল্যাটে ঢুকতে তার কোনো সমস্যা হলো না। দোতলায় উঠে দেখল নীলকণ্ঠ উপাধ্যায়দের ড্রয়িংয়ের সোফায় বসে সাব ইন্সপেক্টর নির্মোহ চট্টরাজ খুব নিবিষ্ট সহকারে কী সমস্ত নোট করছেন একটি বড় আকারের ডায়েরিতে। পাশে বসে শতদ্রু রায়। গার্গীকে দেখে উঠে দাঁড়িয়ে বলল, ম্যাডাম, এত তাড়াতাড়ি পৌঁছতে পারলেন আপনি? আমি তো ভেবেছি আপনি 10টার আগে তো কিছুতেই আসতে পারবেন না। গার্গী মৃদু কণ্ঠে বলল, হ্যাঁ, বাইপাসে চিংড়িঘাটার কাছে একটা ট্রাক খারাপ হয়ে জ্যাম তৈরি না করলে আরও মিনিট 5 আগেই আমি এসে পৌঁছাতাম। নির্মোহ চট্টরাজ বেশ লম্বা, ছিপছিপে গড়নের, নাকের নিচে পুরু গোঁফ থাকায় বেশ স্মার্ট আর তাকে সপ্রতিভ লাগে। গার্গীকে দেখে উঠে দাঁড়িয়ে বলল, আরে ম্যাডাম আসুন, পোস্টমর্টেম রিপোর্ট যাতে দুপুরের মধ্যে পাওয়া যায় সেই ব্যবস্থাই করেছি আমি। তাহলে নিশ্চয়ই একটা বড় ধন্যবাদ প্রাপ্য আপনার। কিন্তু আপনি কি চেক করেছেন যে সিকিউরিটি গেটে যে রেজিস্টারটা থাকে তাতে সেদিন সন্ধ্যায় যত গেস্ট রয়েছে তারা কারা? নিশ্চয়ই কেউ একজন নীলকণ্ঠ উপাধ্যায়দের ফ্ল্যাটে এসেছিলেন গেস্ট হিসাবে। ম্যাডাম, আমি রেজিস্টারটা নিয়ে এসেছি ওদের কাছ থেকে। এই দেখুন, আপনি ডায়েরিতেও নোট করেছি নামের তালিকা। গত পরশুদিন সন্ধ্যের পর যে সমস্ত ভিজিটার এসেছিলেন তাদের মধ্যে কেউ কিন্তু নীলকণ্ঠ উপাধ্যায়ের গেস্ট ছিলেন না। তাই নাকি? গার্গী বেশ উত্তেজিত হয়ে আবার বলল, আচ্ছা, আপনি কি সিকিউরিটি গার্ডদের জিজ্ঞাসা করেছেন? তাদেরই শুধু জিজ্ঞাসা করেছি তা নয় ম্যাডাম, রেজিস্টারটা খুঁটিয়ে দেখে প্রত্যেকটা ফ্ল্যাটেও আমি জিজ্ঞাসা করে জেনেছি যে কারা সেদিন সন্ধ্যের পর বলাকা অ্যাপার্টমেন্টে এসেছিলেন, কোন ফ্ল্যাটে এসেছিলেন, কেন এসেছিলেন, এই সমস্ত। আচ্ছা, নীলকণ্ঠ উপাধ্যায়ের ফ্ল্যাটে কেউ আসেননি? না। গার্গী একটু চিন্তা করে বলল, তাহলে তো এমন হতে পারে যে একই গেস্ট প্রথমে উপরের অন্য কারো ফ্ল্যাটে হাজিরা দিয়েছিলেন, তারপর নীলকণ্ঠ উপাধ্যায়দের ফ্ল্যাটে ডিনার খেতে এসেছিলেন। গার্গীর কথায় বেশ উত্তেজিত দেখালো সাব ইন্সপেক্টরকে। হ্যাঁ ম্যাডাম, আপনি তো ভালোই বলেছেন। আচ্ছা, আমি আরও একবার খতিয়ে দেখছি না হয় রেজিস্টারটা। আচ্ছা, কজন এসেছিলেন পরশু সন্ধে? একটা সবুজ ফুল কাটা কাগজ দিয়ে বাঁধানো ফুলস্কেপ সাইজে রেজিস্টার সাব ইন্সপেক্টরের পাশে রাখা ছিল। হাতে ডায়েরিটা জিরোতে দিয়ে সাব ইন্সপেক্টর টেনে নিলেন রেজিস্টারটা। সেটির পৃষ্ঠা উল্টে বললেন, দাঁড়ান ম্যাডাম, হ্যাঁ, মোট 4 জন ভিজিটার এসেছিলেন 26 এপ্রিল, হ্যাঁ মানে হচ্ছে পরশু। আচ্ছা, তারা কারা? হ্যাঁ, একজন বিতস্তা সানলান,
তিনি এসেছিলেন 3rd ফ্লোরে, হ্যাঁ মিস্টার নিয়োগীর ফ্ল্যাট, ওদের আত্মীয়। আর দ্বিতীয়জন হচ্ছেন একজন বয়স্ক ভদ্রলোক, নাম হচ্ছে তীর্থঙ্কর রায়, ইনকাম ট্যাক্স কনসালটেন্ট, এসেছিলেন তিনি। আর 2nd ফ্লোরে রুদ্রপ্রভ দে মজুমদার, দের ফ্ল্যাটে এসেছিলেন। মিস্টার দে মজুমদার একজন বড় বিজনেসম্যান। আর তৃতীয় এবং চতুর্থ জন একজন দম্পতি, মিস্টার রাহুল বর্মন এবং শ্রেয়সী বর্মন, তারা এসেছিলেন অচ্যুত ভান্ডারীর ফ্ল্যাটে। ও আচ্ছা, তা এই দম্পতি কী কারণে অচ্যুত ভান্ডারীর কাছে এসেছিলেন? ম্যাডাম, অচ্যুত ভান্ডারী তো বললেন যে উনি তাদের বন্ধু। তো আসলে রাহুল বর্মন নাকি অচ্যুত ভান্ডারীর সঙ্গে একই কলেজে পড়তেন, এখনও বন্ধুত্ব অটুট। গার্গী ভিজিটারদের বিবরণ শুনে নিয়ে বলল, কিন্তু বাকি দুজনের নীলকণ্ঠ উপাধ্যায়ের ফ্ল্যাটে আসা তো সম্ভব। নির্মোহ চট্টরাজ বিস্মিত হয়ে বললেন, দ্বিতীয়জনও? হ্যাঁ, একজন ট্যাক্স কনসালটেন্ট একটি ফ্ল্যাটে এসে কাজ মিটিয়ে অন্য ক্লায়েন্টের ফ্ল্যাটে যেতেই পারেন কোনো একটা কাজে। নির্মোহ চট্টরাজ ঘাড় নেড়ে বললেন, হ্যাঁ ম্যাডাম, আপনি তো ঠিকই বলেছেন। ঠিক আছে, আমি ওনার সাথে কথা বলবো। আচ্ছা, তবে যে দুজন মহিলা সেই সন্ধে বলাকা অ্যাপার্টমেন্টে এসেছিলেন, তাদের দুজনকে জেরা করা কিন্তু খুব প্রয়োজন। আর যে দম্পতি অচ্যুত ভান্ডারী ফ্ল্যাটে এসেছিলেন, তাদের সম্পর্কেও খোঁজখবর আপনি কি নিয়েছেন? হ্যাঁ, আমি নিয়েছি ম্যাডাম। বর্মন দম্পতি একটা বুটিক চালান ওই কেয়াতলা রোডে। অচ্যুত ভান্ডারী সেই রকমই তো বললেন। তবু নীলকণ্ঠ উপাধ্যায়ের সঙ্গে তাদের কোনো যোগাযোগ রয়েছে কিনা সেটা কিন্তু জানা দরকার। রাইট ম্যাডাম। আর তারপর দেখুন বিতস্তা সান্যাল, তিনি তার আত্মীয়ের ফ্ল্যাটে এলেও হয়তো আদতে তিনি একজন মডেল। সাব ইন্সপেক্টর তার ডায়েরিটা টেনে নিয়ে চোখ বুলিয়ে বললেন, আচ্ছা ম্যাডাম, আমি জিজ্ঞাসা করেছি ফ্ল্যাটের ওনার মিস্টার নিয়োগীকে, তো তিনি বললেন যে বিতস্তা ওর স্ত্রীর ভাইজি। উনি বিয়ে করেননি, একটা কর্পোরেট হাউসে উনি চাকরি করেন, মাঝে মধ্যে ওদের কাছে উনি আসেন। আচ্ছা, ওদের সঙ্গে দেখা করার পর নীলকণ্ঠ উপাধ্যায়দের ফ্ল্যাটে গিয়েছিলেন কি না সেটা কিন্তু জানাটা প্রয়োজন। না, মিস্টার নিয়োগী তো বললেন যে উনি যাননি। আচ্ছা, ওনার চলে যাওয়ার সময়টা আপনি নোট করেছেন? মিস্টার নিয়োগী বললেন যে রাত্রি 9টা নাগাদ ওদের ফ্ল্যাট থেকে উঠেছেন বিতস্তা সান্যাল, আর তারপরে বেরিয়ে যাওয়ার ওনার কথা। তা আপনি একটু দেখুন না, সিকিউরিটিদের রেজিস্টারে কি সেই রকমই লেখা রয়েছে? নির্মোহ চট্টরাজের ভুরুতে একটা ছোট্ট ভাঁজ পড়ল। হঠাৎ পাশে পড়ে থাকা রেজিস্টারটি টেনে নিয়ে তার পৃষ্ঠা উল্টে যেন বাকহীন হয়ে পড়লেন। তারপর হঠাৎ বললেন, স্ট্রেঞ্জ। গার্গী বিস্মিত হয়ে বলল, কি ব্যাপার, কি লেখা আছে রেজিস্টারে? রাত 11টা? সে কি? গার্গী বিস্মিত হয়ে বলল, তাহলে তো মিস্টার নিয়োগীকে আরেকবার জিজ্ঞাসা করতে হবে। হ্যাঁ ম্যাডাম, তাকে তো জিজ্ঞাসা করা ছাড়া আর তো কোনো উপায় দেখছি না। আপনি একটা কাজ করুন, আপনি এখনই মিস্টার নিয়োগীকে কল করুন। আর হ্যাঁ, বিতস্তা সান্যালকেও কিন্তু ডাকতে হবে। সাব ইন্সপেক্টরকে এবার বেশ নার্ভাস দেখালো। তিনি বললেন, ম্যাডাম, তাকে বোধহয় এখনই ডাকা যাবে না। সে কি, কেন? মিস্টার নিয়োগী বললেন যে তিনি নাকি তার পরদিন সকালে বিদেশ চলে গেছেন, যাওয়ার আগে তাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। সে কি? গার্গীর কণ্ঠে আর্তনাদ। সাব ইন্সপেক্টর নির্মোহ চট্টরাজকে এতক্ষণে বেশ বিব্রত হতে দেখা গেল। তিনি বললেন, আচ্ছা ম্যাডাম, আপনি কি মনে করছেন যে বিতস্তা সান্যাল একজন সাসপেক্ট হতে পারেন? দেখুন, সেটা উনি নাও হতে পারেন, তবে একজন মহিলা ওই দিন সন্ধ্যায় তার আত্মীয় বাড়িতে এসেছিলেন। তিনি রাত 9টা নাগাদ মিস্টার নিয়োগীদের ফ্ল্যাট থেকে বাই জানিয়ে উঠলেন, কিন্তু তখনই বলাকা অ্যাপার্টমেন্ট থেকে তিনি বেরোলেন না, বেরোলেন আরও 2 ঘন্টা পরে। তাহলে ওই 2 ঘন্টা তিনি কোথায় ছিলেন, মানে কার ফ্ল্যাটে ছিলেন? একটা বিষয় কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে ওই দিন নীলকণ্ঠ উপাধ্যায়দের ডাইনিংয়ে 3টে খালি থালা পাওয়া গেছে। একটাতে খাচ্ছিলেন নীলকণ্ঠ, অন্যটাতে তার স্ত্রী বর্ণিনী। তাহলে তৃতীয় কেউ একজন ছিলেন তাদের ফ্ল্যাটে, যিনি তাদের সঙ্গে রাতে খেয়েছেন এবং সম্ভবত তিনিই খুন করেছেন উপাধ্যায় দম্পতিকে। অধ্যায় 11। সাব ইন্সপেক্টর নির্মোহ চট্টরাজ সাত সকালে উঠে পাতিপুকুর এলাকার বলাকা অ্যাপার্টমেন্টে খুনের তদন্তে এসে খুবই বিপর্যস্ত বোধ করছিলেন। একের পর এক ঝঞ্ঝাটের ঘন ঘটায়
গার্গীর বিশ্লেষণ শুনে নির্মোহ বললেন, আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি মিস্টার নিয়োগীদের ফ্ল্যাট থেকে খবর সংগ্রহ করছি যে বিতস্তা সান্যাল কবে দেশে ফিরবেন। তিনি নিশ্চয় একেবারে চলে যাননি এদেশ ছেড়ে। ডায়েরিতে পয়েন্টগুলো দ্রুত নোট করে নির্মোহ চট্টরাজ দেখে ফেললেন নীলকণ্ঠ উপাধ্যায়ের ফ্ল্যাটের ভেতরের দিকে। গার্গী চৌধুরী ততক্ষণে নীলকণ্ঠ উপাধ্যায়ের একমাত্র সন্তান পমপমের ঘরে ঢুকেছেন। নিশ্চয়ই তার কাছ থেকে কিছু ক্লু পাওয়া যায় কিনা তার হদিশ নিতে। নির্মোহ অবশ্য ইতিমধ্যে পমপমকে কিছু জেরা করেছেন, কিন্তু তার কথাবার্তা বেশ অসংলগ্ন। বরাবরই বলে যাচ্ছে অপরাধ করলে তার শাস্তি পেতে হবে, কিন্তু কে অপরাধ করছে, কার শাস্তি হয়েছে সেটা খুব পরিষ্কার নয়। কে শাস্তি দিয়েছে তাও হয়তো জানে, কিন্তু সেই প্রশ্নে মুখে কুলুপাটা। এখন দেখা যাক গার্গী চৌধুরী তাকে জেরা করে গুরুত্বপূর্ণ খবর জেনে নিতে পারেন কিনা। সোফায় বসে লেখার অবকাশে হঠাৎ নির্মোহ চট্টরাজের চোখ পড়ল সামনের দরজায় দাঁড়িয়ে রয়েছেন অচ্যুত ভাণ্ডারী। মাথার চুল কিঞ্চিত উস্কো খুস্কো, মুখেও শোকের অভিব্যক্তি। তাকে দেখে নির্মোহ চট্টরাজ ডাকলেন ভেতরে, বললেন, মিস্টার ভাণ্ডারী, আপনি এখন আমাদের ত্রাতা। দেখুন, এই ফ্ল্যাটে কি ঘটেছে না ঘটেছে বা ওনারা কেন খুন হলেন সেটা কিন্তু আপনার ইনফরমেশনের ওপরই নির্ভর করছে। অচ্যুত ভাণ্ডারী ঘরে ঢুকে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, এখন এ সমস্ত জেনে আর কি হবে বলুন? মানুষগুলোই তো সব শেষ হয়ে গেল, কিন্তু আমাদের কাজ তো করতেই হবে, তাই না? হ্যাঁ, সেটা তো করতেই হবে। জানা দরকার কি পরিপ্রেক্ষিতে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল। আপনি বসুন মিস্টার ভাণ্ডারী, এখন সারাদিনে যত কিছু ইনফরমেশন পাবো তা আপনার সঙ্গে আলোচনা করে খতিয়ে দেখতে হবে। আপনারা পুলিশের লোকজন সব কিছুতেই কার্যকারণ কিন্তু খতিয়ে দেখেন। যাই হোক, বলুন মিস্টার চট্টরাজ। হ্যাঁ, দেখুন, একটা খুন হলো, বলা ভালো দুটো খুন হলো। তার পিছনে কি মোটিভ ছিল হত্যাকারী বা হত্যাকারীদের সেটা যদি জানতে পারা যায়। তা আপনারা তো ইন্টারোগেট করছেন, কিছু জানতে পারলেন কাল থেকে? কিছু তো পেয়েছি, এবং আরও বহু কিছু কিন্তু জানা প্রয়োজন। ঠিক আছে, আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন স্বচ্ছন্দে। আমি যতটা জানি আপনাকে বলবো মিস্টার চট্টরাজ, যদি তাতে কার্যকারণ কিছু জানা যায়। আচ্ছা মিস্টার ভাণ্ডারী, আপনি কি জানেন যে গত 2-3 মাসের মধ্যে নীলকণ্ঠ উপাধ্যায় কোন কোন ফার্ম বা কোম্পানি থেকে বড় বড় অ্যাসাইনমেন্ট পেয়েছিলেন? অচ্যুত ভাণ্ডারী কপালে ভাঁজ ফেলে বললেন, মিস্টার চট্টরাজ, এটা কিন্তু খুব বড় প্রশ্ন। উপাধ্যায়দা কখন কোন সংস্থার সঙ্গে কাজ করছেন সেটা হুবহু মনে রাখাটা অসম্ভব। আমার সঙ্গে উনি অনেক কিছুই আলোচনা করতেন, এটা ঠিক, কিন্তু নিশ্চয়ই 100 ভাগ আলোচনা উনি করতেন না। তবে নির্মোহ চট্টরাজের অভ্যেস যাকে জেরা করেন তার কথাগুলো যত দূর সম্ভব ইন টোটো লিখে রাখা। সেই রকমই লিখতে শুরু করেছেন ধারা বিবরণীর মতো। মুখ তুলে বললেন, হ্যাঁ, তবু যতটা মনে করতে পারেন আপনি বলুন। অচ্যুত ভাণ্ডারী একটু ভেবে নিয়ে বললেন, মিস্টার চট্টরাজ, ওর টেবিলের ওপরে কিছু ফাইল আছে, সেগুলো কারেন্ট অ্যাসাইনমেন্ট। সেই ফাইলগুলো থেকে আপনি অনেক কিছুই জানতে পারবেন। হ্যাঁ, আমি তো আলমারিতে আরও কিছু ফাইল দেখলাম। আলমারিতে যে ফাইলগুলো চলে যায় সেগুলো সমস্ত ক্লোজ চ্যাপ্টার। শুধু টেবিলের ওপর যা যা রয়েছে আমার ধারণা সেগুলোরই কাজ চলছিল এখন। আচ্ছা, টেবিলে ফাইল তো 3টে রয়েছে, আমি সবগুলোর ফটোকপি করে নিয়েছি, সেগুলো শুধু স্টাডি করতে হবে। তা এছাড়া আর কিছু আপনার নজরে কি ছিল বা আছে? আর অচ্যুত ভাণ্ডারী কিছুক্ষণ চোখ বুজে হঠাৎ চোখ খুলে তারপর বললেন, আচ্ছা, আপনাকে বোধহয় একটা ইনফরমেশন দেওয়া খুব জরুরি মিস্টার চট্টরাজ। এ মাসের মাঝামাঝি উপাধ্যায়দা একটা টিম নিয়ে খাজুরাহো গিয়েছিলেন একটা ডকুফিল্ম করতে, সঙ্গে একজন মহিলাও ছিলেন। নির্মোহ চট্টরাজ চমকে উঠে বললেন, তাই নাকি? তো তিনি কে? না মিস্টার চট্টরাজ, সেটা আমার জানা নেই, তবে এই ট্যুরে বোধহয় কিছু একটা গণ্ডগোল চলছিল কয়েকদিন ধরে। তাই নাকি? তো কীরকম গণ্ডগোল?
মিস্টার চট্টরাজ, সেরকম ডিটেলসে আমি কিন্তু বলতে পারবো না, তবে এই বিষয়ে একদিন সামান্য আভাস মাত্র দিয়েছিলেন উপাধ্যায়দা। বলেছিলেন যে সমস্ত কিছু পরে খুলে বলবেন। কিন্তু অচ্যুত ভাণ্ডারী আবার দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আর তো উনি সময় পেলেনও না, তার আগেই সমস্ত শেষ হয়ে গেল। হয়তো এই ট্যুরটাই সমস্ত কিছুর মূলে। নির্মোহ চট্টরাজ হঠাৎ ভুরুতে চেপে ধরলেন জেল পেনের পিছনের দিকটা। কিছু একটা ভেবে নিয়ে খসখস করে লিখলেন ডায়েরিতে। পরক্ষণে বললেন, তাহলে তো সেই মহিলার নাম ঠিকানা খুঁজে বার করতে হবে। আপনি দেখুন যদি ফাইল থেকে তার হদিশ আপনি বার করতে পারেন। না মিস্টার ভাণ্ডারী, ফাইল 3টে আমি সামান্য উল্টে পাল্টে দেখেছি, কিন্তু ঠিক বুঝে উঠতে পারছি না যে কোন অ্যাসাইনমেন্টের কথা আপনি বলছেন। যাই হোক, হয়তো আরেকটু ডিটেইল স্টাডি করলে বিষয়টা পরিষ্কার হবে। তা আপনি এই বিষয়ে কতটা জানেন? অচ্যুত ভাণ্ডারী একটু সময় নিয়ে বললেন, ইন্সপেক্টর, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, এই অ্যাসাইনমেন্টের কথা আমাকে খুব একটা উপাধ্যায়দা খুলে কিন্তু বলেননি। কিন্তু আপনি যে বললেন যে সমস্ত বিষয়ে উনি আপনার সঙ্গে আলোচনা করতেন। হ্যাঁ, সেটা করতেন বটে, কিন্তু আমি তো আগেই বলেছি সবটা নয়। হাজার হোক আমি বাইরের লোক, কোনো মানুষ তার জীবনের সব কথা বাইরের একজনকে নিশ্চয়ই খুলে বলবে না। অন্তত এই কেসটা আমি সবটা জানি না। শুধু একদিন কথায় কথায় উনি বলেছিলেন যে আমি একটা বড় অ্যাসাইনমেন্ট পেয়েছি, পরে আমি সমস্ত কিছু আপনাকে বলবো। কালই আমাদের ইউনিট নিয়ে আমি খাজুরাহো যাচ্ছি। এর আগে খাজুরাহো যাইনি, হ্রদ দেখা কলা বেচা দুটোই হবে এবার। আচ্ছা, তো তারপর ফিরে এসে উনি কিছু বলেননি? না, আমি দেখলাম কদিন খুব গম্ভীর হয়ে রয়েছেন, তো আমি বুঝলাম যে কিছু একটা সমস্যায় পড়েছেন। কিন্তু না মিস্টার চট্টরাজ, আমি খুঁচিয়ে কিছু জিজ্ঞাসা করিনি। খুবই টাচি ব্যাপার, আমি ভাবলাম যে সময় হলে হয়তো উনিই নিজে সব কিছু বলবেন আমাকে। আচ্ছা, আমি শুনছিলাম যখন ইউনিট নিয়ে উনি বাইরে ট্যুরে যেতেন, মানে নীলকণ্ঠ উপাধ্যায় সঙ্গে ওনার স্ত্রীও থাকতেন। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন, তবে সব সময় নয়। পম্পম মাঝে মধ্যে বলতো যে তোমরা দুজনে যদি সারাক্ষণ বাইরে থাকো তাহলে আমার পড়াশোনার ডিস্টার্ব হয় না। তার মানে পম্পম পছন্দ করতো না যে তার মা বাবা দুজনে একসঙ্গে বাইরে যাক? পছন্দ না করাটাই স্বাভাবিক। এই বয়সের ছেলে খুব ইমোশনাল হয়। 2 দিন বা 3 দিন একা থাকাটা ওর কাছে একটা পানিশমেন্ট। সেটা অবশ্য ঠিক। আচ্ছা, সেই পিরিয়ডে ও কি একাই এই ফ্ল্যাটে থাকতো? হ্যাঁ, ও সেটাই থাকে। তবে যখনই বোর হতো আমাদের ফ্ল্যাটে চলে আসতো, সময় কাটাতো। আমার স্ত্রী চামেলির সঙ্গে ওর খুব ভাব। তা খাওয়া দাওয়া করতো কি করে? হোম ডেলিভারির একটা ব্যবস্থা করে যেতেন। কিন্তু হোম ডেলিভারি খাবার ওর পছন্দ হতো না, প্রায় আমাদের ফ্ল্যাটে এসে খেত। চামেলি ডেকে ডুকে এনে ওকে খাওয়াতো। অচ্যুত ভাণ্ডারীর কথাগুলো একটানা নোট করে নির্মোহ চট্টরাজ কিছুক্ষণের জন্যে কলম থামালেন। তারপর কিছু একটা ভাবলেন অন্যমনস্ক হয়ে। তারপর বললেন, এখনকার দিনে আমাদের সমাজে পেরেন্টসদের ব্যস্ততার কারণে তাদের বাচ্চাদের যে কত সমস্যা হয় কি বলবো। হ্যাঁ, সেটাই তো আমি উপাধ্যায়দের বলার চেষ্টা করতাম, কিন্তু ওনারা ঠিক শুনতেন না আমার কথা, আমার অ্যাডভাইস। ওই যে বলে না, মানি ইজ দ্য রুট অফ অল ইভিলস, সেই প্রবাদ বাক্যটা এক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। সাব ইন্সপেক্টর নির্মোহ চট্টরাজ হঠাৎ জিজ্ঞাসা করলেন, আচ্ছা মিস্টার ভাণ্ডারী, খাজুরাহোর ট্যুরে কি মিসেস উপাধ্যায় সঙ্গে গিয়েছিলেন? না, এবার বর্ণিনী বৌদি কোনো কারণে যাননি। ও আচ্ছা, তাহলে কি সেই কারণে স্বামী স্ত্রীর মধ্যে কোনো একটা ঝামেলা হয়েছিল? না মিস্টার চট্টরাজ, সেটা অবশ্য আমি কিছু বলতে পারবো না, কারণ সেটা জানার আগেই তো এত বড় ঘটনা ঘটে গেল। আচ্ছা মিস্টার ভাণ্ডারী, এক্ষেত্রে আমার মনে হয় যে মানি কোনো ফ্যাক্টর নয়। ওম্যান ইজ দ্য রুট অফ দিস মার্ডার। আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে গল্পটি এখানেই শেষ করলাম। আবার কালকে নিয়ে আসবো এর পরবর্তী অধ্যায়। আপনারা সেই অধ্যায়টা শোনার আগে 2টো অধ্যায় শুনে নেবেন, না হলে পরেরটার বুঝতে পারবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।